গান শুধু বিনোদন নয়, গান মানুষের অনুভূতি, গান সংস্কৃতি, গান জীবনের এক অনন্য প্রকাশ। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি টুম্পা এই মুহূর্তে উপস্থিত রয়েছি নকশালবাড়ি লাইভ এবং উত্তরের রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসে বিশেষ অনুষ্ঠান উত্তরের আড্ডা। উত্তরের আড্ডায় আজ কথা, গান, সুর সমস্ত কিছু দিয়েই সাজানো হয়েছে। ইতিমধ্যেই তা আপনারা হয়তো খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আজকের আমাদের এই আড্ডায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট লোকশিল্পী শ্রী পরিমল রায় মহাশয়। আজকের এই আড্ডাতে আমাদের বিশেষ অতিথির থেকে তার জীবনের নানান গল্প শুনব, গান শুনব, সুরে তালে আমরা মেতে উঠব। কথা শুরু হবে, তার আগে আজকের অনুষ্ঠান শুরু করি গান দিয়ে। পরিমলদা, যদি গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠানটা। না, যেহেতু শিল্পী মানুষ আমি, গান দিয়ে শুরু করাটা উচিত। আমি পরিমল রায়, উত্তর রথখোলা গ্রাম, পোস্ট থানা, নকশালবাড়ি, জেলা দার্জিলিং। তাই আমি গান দিয়ে আজকে একটি ভাটিয়ালি গানের মাধ্যমে দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব। উবালি বাতাসে ওরে বাদামি দেখা ছায়া থাকি, আমার নিকে আছে ওরে আশার মাইশা ভাষা পালি রে, উবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি, আমার নিতে আছে রে আশার মাইশা ভাষা পানি, আশার মাইশা ভাষা পানি। যেদিন হইতে নহয়া পানি আইল বাড়ির ধারে সখী রে, আইল বাড়ির ধারে অভাগিনীর মহনে কহত শত কথা ওঠে রে, ওরে অভাগিনী অনেক শত কথা ওঠে রে, আশার মাইশা ভাষা পারি। গাঙ্গে দিয়া যাহিরি কত নাই নাই ওরির নৌকা সখী রে, নাই নাই ওরির নৌকা, মায়ে ঝিয়ে বহিনে বহিনে হইতাছে দে
দেখারি। ওরে মায়ের বহিনী বইনে হইতাছে যে দেখারি। আষাঢ় মাইশা ভাষা পানি। কত জহনাই যাই হরি নাই হো, এই নায়া শাড়ি মাসে সখী, এই নায়া শাড়ি মহাসে। অভাগিনীর মহলে কত হইতাছে যে কথারি। ওরে উকিল মুন্সি হইবে নাই হো, কার্তিক মাসের শেষে রে। ওরে আষাঢ় মাইশা ভাষা পানি রে। আষাঢ় মাইশা ভাষা পানি রে। অপূর্ব। আমাদের ক্যামেরার ওপারে যারা এই মুহূর্তে রয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলেরও ভীষণ ভালো লাগছে। সত্যি ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। অনুষ্ঠানের সূচনা এত সুন্দর করে শুরু হলো, অবশ্যই সেটা একটা ভালো লাগারই জায়গা। আবারও শুনবো গান। একটু কথার মাঝে যাই। আপনার এই লোকসঙ্গীত জগতের প্রবেশ কিভাবে? এই লোকসঙ্গীতটা আমার হচ্ছে মার থেকে। আমার বয়স যখন 3 বছর, তখন আমার আর একটা ভাই হয়। আচ্ছা হওয়ার পরে মা ভালো পদাবলী কীর্তন করতেন। আচ্ছা। উনি কলকাতাতে অডিশন, সম্ভবত অডিশন কল আসছে, উনি পৌঁছাবেন ঠিক 2 দিন আগে উনি পরলোক ভ্রমণ করেন। ও আচ্ছা। তাই যাবার সময় একটা ছোট্ট একটা হারমোনি রেখে গেছেন। তো এবার বলে গেছেন, আমার মায়ের যে দাদু ছিলেন উনি কিন্তু ঢাকা রেডিও সেন্টারের নিয়মিত আর্টিস্ট ছিলেন। আচ্ছা। এইবারে আমার মা বলে গেছে যে আমি অল ইন্ডিয়া রেডিওতে যাবার মতো আমার সুযোগ হলো না, তাই আমার ছেলেকে রেখে গেলাম, এই হারমোনি রেখে গেলাম, যেন আমি তো আকাশবাণীতে যেতে পারলাম না, হয়তো আমার ছেলেটা যেন আকাশবাণীতে পৌঁছায়। তাই আমি বহুদিন ধরে এই যাত্রা গানও করতাম। আচ্ছা। তারপরে তোমার ওই যে রামায়ণের যে সমস্ত হ্যাঁ, হ্যাঁ। রাবণ বধ গান, এইসব আমি ছোটবেলা থেকেই করতাম। আমার বয়স তখন প্রায় ধরো 8 বছর। 8 বছর বয়স থেকে কিন্তু আমি ওইসব গান করতাম। তারপরে ওখানে আমার একটা গানের গুরু ছিল। আমার বয়স যখন প্রায় 20-22 বছর, আমি ওই স্কুল লাইফ থেকেই আমি কিন্তু ওই গান বাজনা গানের সাথেই শুনছে, ছোট থেকেই শুরু, তারপর ছোট থেকেই শুরু। চলছে। তো এইবারে আমি আমার ওখানে গ্রামে একটা লোকাল আর কি মানুষ ছিল, ওনার নাম হচ্ছে বিনয় মাই। আচ্ছা। ওনার কাছে আমি সর্বপ্রথম এই গানের একটা তালিম নিই। তারপরে দেখলাম যে না, এই ফোক গান করে তো হবে না। আচ্ছা। আমার কিন্তু ঝোঁকটা ছিল নজরুলের। আচ্ছা। এইবারে আমি ক্লাসিক্যাল শিখি, 3rd ইয়ার পাস করি। আমার ওস্তাদের নাম ছিল দীনেন বসাক। ওনার বাড়ি হচ্ছেন ত্রিমোহিনী হিলি ব্লকের আন্ডারে, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। দক্ষিণ দিনাজপুরে। তো যাই হোক, উনি খুব সুন্দর শিখাতেন। তা উনিও বললো যে দেখ, তোর যে ভোগালের যে একটা স্ট্রেংথ, তাতে করে তোর কিন্তু এই আমাদের এই নজরুল গীতি অথবা এই রবীন্দ্রসঙ্গীত এগুলা কিন্তু মানায়। তোমার গলাটা হচ্ছে একটা ফোক গান গাওয়ার মতো গলা।
গুরুরা বুঝতেই পারেন শিল্পীর হ্যাঁ। শিষ্যের গলার ওপরে তার কোন কোন দিকে যাবে। তো আমাকে বললো, স্যার বললেন যে দেখ, তুই যদি রবীন্দ্রসঙ্গীত করিস বা নজরুল গীতি করিস, নজরুলের উপরে ঝোঁক আছে, সেটা ঠিক আছে, হুম। কিন্তু কণ্ঠটা হচ্ছে তোমার লোকগীতি। লোকগীত। লোকগীতিতে যদি তুমি একটু ধ্যান রাখো, তাহলে তুমি অনেক অনেক উপরে ঊর্ধ্বে চলে যাবো। তো ওনার কথা মতো আমি ওখানে করলাম। তারপরে আমি কিন্তু লোকগীতিতে একটা তালিম নিই, ওই লোকাল যে আমার যে ছিল, আবারও ওনার কাছে আবার আবার তালিম, ফিরে আসা সেখানে। সেখানে আবার আসলাম। আর সে আমার বলল যে ঠিক আছে, গান কত লাগবে, আমার কাছে গান তো আছে, অনেক গান আছে, গানের তো সীমা নাই, অনেক গান। হ্যাঁ, আর ঠিক আছে, গান দেন। এই গানের ভুবনের তো আর সীমাবদ্ধতা নেই। সীমাবদ্ধতা নেই। তো এইবারে ললিত পাগল বলে একটা লোক ছিলেন, উনি কোর্টের সম্ভবত উকিল ছিলেন, আমার এটা সঠিক জানা নাই। আচ্ছা। উনি একটা আমাকে গান লিখে দেন। সেই গানটা হচ্ছে সেই সময়ে কিন্তু এই সাক্ষরতার উপরে একটা বিশাল কিন্তু একটা তোড়জোড় ছিল। তো ওই সাক্ষরতার উপরে আমাকে একটা গান লিখে দেয়। সেই গানটা হচ্ছে আমি 1997 সালে আমাদের ওই ত্রিমোহিনী বলে একটা জায়গা, ওখানে স্কুলে প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হুম। সেখানে একটা ছাত্র যুব উৎসব আচ্ছা। অনুষ্ঠিত হয়, হ্যাঁ হ্যাঁ কম্পিটিশন। হ্যাঁ। সেখানে আমি লোকগীতি বিষয় নিয়ে সেখানে আমি অংশগ্রহণ করি। হুম। অংশগ্রহণ করার পরে আমি দ্বিতীয় পজিশন। বাহ। তার থেকে আমি দ্বিতীয় পজিশন যখন পালাম, তখন আমি ওই মাস্টারকে স্মরণ করলাম, না সত্যি আমার যে ক্লাসিক্যালের গুরু ছিলেন দীনেন বসাক, উনি সত্যি কথাটা আমাকে ভালো বলেছেন। তো গুরুই হয়, হ্যাঁ, গুরু তো সেটাই গুরু। স্বাভাবিক একেবারে। এটাই হচ্ছে বিষয়। তো ওনার কথার উপর বেসিস করে আমি লোকগীতিতে নামে গেলাম, এবং ওখানে মোটামুটি বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতাম। আচ্ছা আমার বাবা কিন্তু ওখানে ভ্যান চালাতো। আচ্ছা। যখন আমি একটা বড় একটা প্রোগ্রামে যখন ওখানে অংশগ্রহণ করি, আমাকে নিমন্ত্রণ করা হয়, সম্ভবত ছিল তিস্তা গঙ্গা উৎসব। আচ্ছা। মোড়ে মোড়ে টিভি, এইরকম টিভি লাগাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট দেখা যেত। হ্যাঁ। ওটা ব্রডকাস্টিং করতো, হ্যাঁ, সেখান থেকে মনিটরিং করতো। তো ওইখানেই যখন আমি মোটামুটি একটা সুন্দর একটা গান পরিবেশন করার পরে দর্শকের হাতে তালি, এবং সকলেই বলছে যে উনি হচ্ছেন ভ্যানাল ছিলেন। এটা আমার তখন কিন্তু ওখানে পরিচয় ছিল, উনি হচ্ছেন একটা ভ্যানালার ছিলেন। তো সকলেই ভালোবাসতো। এবং ওখানে একজন মাস্টার ছিল, ওনার নাম হচ্ছে উনি হাই স্কুলের টিচার, ওনার নাম হচ্ছেন বীরেন মাহাতো। তো উনি বললো, দেখ তোর তো এখন মোটামুটি কণ্ঠটা খুব সুন্দর, যাই হোক তুই একবার রেডিও স্টেশনের চেষ্টা কর। তো আমি আবার চিনি না শিলিগুড়ি, কিন্তু চিনি না, শিলিগুড়িতে আসবো কি করে, শিলিগুড়িটা চিনি না, কিন্তু এইরকম একটা পরিস্থিতি। তা উনি একজনের কাছে পাঠালেন বালুরঘাট শহরে, উনিও একজন টিচার, প্রশান্ত প্রশান্ত লাহা আর কি, এই রকমের আর কি নামটা হবে, প্রশান্ত মজুমদার। আচ্ছা। ওনার কাছে পাঠালেন। উনি একটা লেটার লিখে দিলেন রেডিও স্টেশনে, যে প্রসার ভারতীতে যে ক্যাজুয়াল স্টাফ আছে, ওনার নাম আছে আজিমুদ্দিন মিয়া, যে এই চিঠিটা নিজে আজিমুদ্দিন মিয়াকে দিয়ে দিবা, সেখানে গিয়ে আমার কথা বলবা, তারপরে ওনার যা করণীয় ওটা করবে। ঠিক আছে। আমি তখন সম্ভবত সালটা ছিল 1999 সাল। 99 সালে কিন্তু তখন আমি এই আবার শিলিগুড়িতে শিলিগুড়িতে আসি, ওনার সঙ্গে যোগাযোগ যোগাযোগ। ওই আজিমুদ্দিন মিয়ার কাছে। হুম। তা উনি ওই মাস্টারমশাইয়ের কাছে আমি মোটামুটি ধরো তালিম নেই 2 বছর। 2001 সনে আমি কিন্তু অল ইন্ডিয়া রেডিওতে অডিশনে বসি, সেখানে কিন্তু আমি ফেল করে যাই। আচ্ছা। ফেল করার পরে আমার মন মানসিকতাটাও নষ্ট হয়ে গেল। একটু দুঃখ কষ্ট। হ্যাঁ। আচ্ছা। তখন আমি মোটামুটি ধরো 2000 সনের ঠিক লাস্টের দিকে, এই অক্টোবর নভেম্বরের দিকে
তখন আমি নকশালবাড়ি চলে আসি। আচ্ছা। নকশালবাড়িতে এসে ওই রেলের পাড়ে, হ্যাঁ। রেল পাড়ে ছোট্ট একটা ঘর বাঁধে ওখানে থাকতাম। আচ্ছা আর ওই আখের ব্যবসা করতাম, আচ্ছা। আখের জুস। আর এই গান বাজনা কিন্তু ছাড়িনি। ছাড়েন সেই এই হ্যাঁ। যেটা পেশাগত যেটা রয়েছে সেটা এখন সেটা তো আছেই, সেটা গানটা কিন্তু আমি ছাড়িনি। একদম। যত দুঃখ হোক, কষ্ট হোক, যা হোক, মা যে একটা কথা বলে গেছে সেটা আমি তো শুনি নাই সেই সময়, আমার তো জ্ঞান শক্তি বোধ কম ছিল, কম 3 ছিল, বছর হ্যাঁ। বয়স। তা আমি লোকমুখে শুনছি এবং বাবার কাছেও শুনছি যে তোকে রেডিও স্টেশনে যেতেই হবে, তোর মায়ের কথা, তোর মায়ের কথাটাকে রাখতে হবে। সেই কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আজও এই গানকে কিন্তু শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে আমি কিন্তু ধরে আছি, এই লোকসঙ্গীতটাকে। মায়ের আদেশকে, মায়ের ইচ্ছাকে পূরণ করায় যে একটা নিজের ইচ্ছাকে বানিয়ে নেওয়া, সেই ইচ্ছার পথে এখনো পর্যন্ত সেই চলমান হ্যাঁ, হয়ে এখনো গেছেন আমাদের আজকের অতিথি পরিমল বাবু। আমি এইখানে আসি কি করব? এখানে তো আমার একটা সহায়তার লোক লাগে। হুম। যাই হোক, আমি এখানে প্রথম চান্সে আমি রিক্সা চালাতাম, আচ্ছা এটা পুরো আখের ব্যবসা শুরু করি। আচ্ছা। আচ্ছা 2000 সনে 2002-তে ইউনাইটেড ক্লাবে একটা ভাওয়াইয়া উৎসব হয়। আচ্ছা। আমরা কিন্তু ভাওয়াইয়া কম্পিটিশন, হ্যাঁ। এটা অনুগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ থেকে যেটা হুম, হয় হুম, আর কি। তো সেখানে আমি অংশগ্রহণ করি। হুম। সেখানে অংশগ্রহণ করার পরে 3 নম্বরে যায়, তৃতীয় পজিশন পাবে। ওখানে যিনি তবলা বাদক ছিলেন, আমার সঙ্গে যিনি তবলা বাজাতেন, উনি হচ্ছেন সুবীর পাল, রথখোলাতে বাড়ি। আচ্ছা ওই সুবীর পাল মহাশয়ের বিশাল একটা অবদান আছে আমার পিছনে। আচ্ছা। তো এবার আমি চিনি না কোথায় যাব, কি করে যাব, কোথায় কাকে ধরবো, কিভাবে চলবো, কোথায় অফিস, কোন অফিসে যাব। তবে সুবীর পাল মহাশয় আমাকে অত্যন্ত অত্যন্ত ছোট ভাইয়ের মতো, উনি যেখানে যেত সেখানে আমাকে নিয়ে যেত। এবং সুবীর পালকে আমি শ্রদ্ধা ভক্তি জানাই। উনি আমাকে যা হেল্প করেছেন এই আমার এই নকশালবাড়িতে মানে প্রতিষ্ঠিত করার জন্য, শিল্পী হিসাবে একটা প্রতিষ্ঠিত করার জন্য, এবং বিশেষ করে সকলকে পরিচিত, বিভিন্ন যেখানে যেত, যেই প্রোগ্রামে হতো সেখানে কিন্তু আমাকে নিয়ে যেত এবং সেখানে গিয়ে একটা হলেও গান করাতো। উনি খুব পরিশ্রম দিচ্ছেন। আমার কাছে হারমোনিয়াম ছিল না, আমি রেওয়াজ করার জন্য ওই সুবীর পালের বাড়িতে আসতাম। বাহ। এবং ওনার তো তখন চাকরি বাকরি ছিল না, হ্যাঁ হ্যাঁ এত ইদানিং চাকরি হলো, হ্যাঁ চাকরি হয়েছে। কলেজে কাজ করেন উনি। তো ওনার বাড়িতে আসতাম, উনি হারমোনি দিত, হারমোনি দিয়েও হেল্প করছে। এই বিষয়টা সুবীর পাল মহাশয় একদিন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে জানায় যে পরিমলের যদি একটু হারমোনি হলে পরে, কারণ হারমোনিটা একটা হচ্ছে আমার মাস্টার, এই হারমোনিয়ামটা একটা হচ্ছে কিন্তু মাস্টার। হ্যাঁ অবশ্যই গানের জগতে। হ্যাঁ, সঙ্গীত জগতের কিন্তু একটা গুরু। এই হারমোনিটা যদি আমাদের দপ্তর থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায়, তথ্য সংস্কৃতি দপ্তর থাকে, তাহলে খুব ছেলেটা খুব একটা উপকৃত হতো। এইবার 2008 সনে আমি বাংলা গান উৎসবে প্রথম স্থান দখল। সেই অনুষ্ঠানে বোধহয় অতিথি শিল্পী ছিলেন কলকাতার হৈমন্তী শুক্লা। আচ্ছা হৈমন্তী শুক্লা অতিথি শিল্পী ছিলেন। আর সে সময়ে আমাকে যে পুরস্কারটা প্রদান করে, আর সে সময় সম্ভবত অশোক দা ছিলেন, আচ্ছা পৌর নগর উন্নয়ন মন্ত্রী। আচ্ছা আচ্ছা। ওনার হাত দিয়ে তখন ওই, আগে তো এত ইয়ার ব্যবস্থা ছিল না, এত চ্যানেলের ব্যবস্থা ছিল না, আগে ব্যবস্থা ছিল ওই সিসিএন একটু প্রোগ্রাম করলে ভালো হয়। তো সেইখান হতে কিন্তু আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক জগদীশ রায়, কোচবিহার বাড়ি, এখন বোধহয় সম্ভবত আমাদের পশ্চিমবাংলার বোধহয় আমাদের এই দপ্তরের মুখ্য সচিব। যাই হোক, ওনারও কিছু অবদান আছে অবদান রয়েছেন। হ্যাঁ আমার প্রতি। তো উনি ফট করে আমাকে উনি বলেন যে দেখো, তুমি একটা সংগঠনের একটা প্যাড বানায় আমাকে একটা জমা করো, তারপরে আমি দেখি বিষয়টা কি করা যায়। তো যাই হোক,
উনি একটা ব্যবস্থা করলেন, এমএলএর তহবিল থাকে আমাদের না, যারা যারা বাংলা গান উৎসবে আমরা যারা ভালো শিল্পী আছি, এইভাবে একটা সার্ভে করলো আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ। সেই সময় কৌশল্যা রায় ছিল, আচ্ছা জগদীশ রায়ের মেয়ে, উনি ওনার বাড়ি হচ্ছেন অধিকারী। আচ্ছা তো সেই সময় বোধহয় সম্ভবত ফার্স্ট পজিশন পায় লোকগীতিতে রাজ্যে। আচ্ছা সেই সূত্র ধরে তখন এই কয়েকটা মোটামুটি 4-5টা শিল্পীকে বাছাই করলো জগদীশবাবু, করে আমাদের একটা হারমোনিয়াম দিল, তারপরে এক সেট তবলা দিল, তারপরে একটা দোতারা দিল, একজোড়া করতাল দিল। আমি সেখান থেকে জগদীশবাবুকে আমার অন্তর থেকে আমি প্রণাম জানাই। উনি আমার রেডিওতে রেডিওতে যে আমি পাস করব, কিভাবে রেওয়াজ করব, উনি যে যন্ত্রটা দিচ্ছেন, মানে খুবই আমি উপকৃত হই। একদম একদম। সে সময় আমার ওই যন্ত্রটুকু কেনার মতো সামর্থ্য ছিল না। আর সুবীর পাল্লা আমাকে যেখানে নিয়ে যেত, মানে ওনার খরচা দিয়ে নিয়ে যেত। আমি ওখানে যে প্রোগ্রাম করছি উনি টোটাল খরচা করেছেন। আমরা যে 4-5 জন ওখানে গেছিলাম বাংলা গান উৎসবে, ওই সুবীর পালাই খরচা করেছে। আমার মানে এই নকশালবাড়িতে সহযোগিতা করার মাত্রই হচ্ছে আমার এই প্রতিষ্ঠিত করার মূলেই হচ্ছেন সুবীর পাল। সুবীর পাল মহাশয়, আমরা নকশাল বাড়ির প্রায় মানুষ তাকে চিনি অপুদা নামে। আজকের এই অনুষ্ঠানে বারবার আপনার কথা উঠে আসছে। একজন মানুষকে প্রতিষ্ঠিত করতে এতটা নিজেরকে অবদান দেওয়া, আমরাও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আস্তে আস্তে এই জগতের তারপরে আমি তখন 2012 সালে আবার অল ইন্ডিয়া রেডিওতে আমি অডিশনে বসি। 2012 সালেও কিন্তু আমি ফেল করে গেলাম। তারপরে 18 সালে গিয়ে আমি পাস করি। আর এই 25-এ আছে আমি বিআই অল ইন্ডিয়া রেডিও। আমরা শুনলাম পরিমল বাবুর এই লোকসঙ্গীত জগতে, সঙ্গীত জগতে উম, ছোট থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত তার যাত্রাপথ আপনারাও শুনলেন। সত্যি মনের ইচ্ছা শক্তি, মনের একটা ভাবনা, মায়ের সেই কথা, সবটা মিলিয়ে তিনি কখনো থেমে থাকেননি। আমরা শুনলাম তার কর্মজীবন সম্পর্কেও। একের পর এক যুদ্ধ তিনি চালিয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু গান কিন্তু থামেনি, তার গলা কখনো বসেনি। তিনি অনবরত এই চর্চা করে যাচ্ছেন এবং তার ফল, এবং আজকে এখানে তিনি, এবং আমরা অনেকেই যারা তার গান শুনেছি, আরো আজকে তো শুনলামই, আগেও যারা শুনেছি, তারা অবশ্যই আমরা কিন্তু প্রতিটি বারই তার গান শুনে মুগ্ধ হই। লোকসঙ্গীতের অনেকগুলো পার্ট রয়েছে, রয়েছে, ধারা রয়েছে। তার মোটামুটি ধরো আমি সঠিক বলতে পারবো না, আমার আনুমানিক 400 কয়েকটা সাবজেক্ট আছে। হ্যাঁ অবশ্যই অনেক অনেক, সেটা আমাদের পক্ষে জানা অসম্ভব। আমরা এই ভাটিয়ালি, ভাওয়াইয়া, তারপরে টুসু, ঝুমুর, ভাদু, এসব কিছু কিছুর ওপরে আমাদের গান বাজনার মধ্যে থাকে। একটা গান, সেটা গানটা হচ্ছে ঝুমুর। হ্যাঁ হ্যাঁ ঝুমুর গানটা আমাদের মেদিনীপুরে হ্যাঁ। প্রচলনটা বেশি, মেদিনীপুর ও সেইটাতে। এবং সাথে নাচ গানের এই তালবন্ধন কিন্তু ভীষণ, সত্যি ভীষণ। এখন তো আমরা দেখি যে সমস্ত শিল্পীরা, এই সমস্ত শিল্পীরা যেগুলা গান করে আর কি, এটা মানে প্রাণহীন গান বলা যায় এখনকার যারা শিল্পীরা গান। তো যাই হোক, লোকসঙ্গীতটা আমাদের এমন একটা ধরনের জিনিস যেটা আদিতে কয়েকশো বছর আগে পর্যন্ত ছিল, সেখান থেকে শুরু হয়ে আসে। এবং এই যে লোকসঙ্গীতের বাউলদের আখড়ায় উনি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু গেছেন। এই বাউলদের সংস্পর্শে অবশ্যই অবশ্যই অবশ্যই।
আমরা বিভিন্ন গানের তালে ছন্দে আমরা মিল পাই, আহ, কথা আলাদা কিন্তু তাল ছন্দে আমরা তো মিল পাই। আর এই লোকসঙ্গীতটা হচ্ছে আহ, লোকগান তো, হ্যাঁ হ্যাঁ লোকমুখ থেকে যেটা হ্যাঁ, প্রচার হয় সেটাই আঞ্চলিক হচ্ছে ভাবে যেটা আঞ্চলিক। উঠে আসে। হ্যাঁ এক একটা জেলায় এক হ্যাঁ একটা অঞ্চলে হ্যাঁ মানে যে ভাষাটা রয়েছে হ্যাঁ সে ভাষার উপর ভিত্তি করেই হচ্ছে হ্যাঁ, গানটা। লোকগান আমাদের এই সেই অঞ্চলের সংস্কৃতির ওপরে, মানুষের কথার উপর দিয়ে গান দিয়ে তৈরি। এবার কি শুনবো? আমি এবারে ঝুমুর একটা ঝুমুর বা গানটা হচ্ছে সম্ভবত এক প্রবীণ মানুষের লেখা গান, প্রায় 150 বছর আগে। আমিও বলতে পারবো না যে গানটার জন্ম কত সালে। আনুমানিক ধরে আমরা চলছি। তো এই গানটা বাসুদেব আহ, বাসুদেব রায় কি মন্ডল, সম্ভবত কলকাতা ও বীরভূমে বাড়ি, উনি এই গানটা গায়। আচ্ছা। সেই গানটাই আমি পরিবেশন করতেছি। 30 টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। 30 টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। রূপালী নদীর মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে, রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। রূপালী নদীর মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে, রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। ও তোর দিনের শুরু, ও তোর দিনের সূরজ কপালে তোর সিঁদুর হয়ে যাবে গো, কারো দিকে নজর লাগাস না। 30 টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। ইলিশ মাছের কাটা ভালো, চিংড়ি মাছের টক, 7 টাকা দিয়ে কিনবি, লোকে গিলবে গপাগপ, গিলবে গপাগপ, গিলবে গপাগপ। ইলিশ মাছের কাটা ভালো, চিংড়ি মাছের টক, 7 টাকা দিয়ে কিনবি, লোকে গিলবে গপাগপ, গিলবে গপাগপ, গিলবে গপাগপ। ও তুই চুল হপুটি, ও তোর কচি পোনা বাজারে তোর বেশি বেচা হবে গো, চুন হপুটি আর মারিস না। 30 টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। অসাধারণ, অসাধারণ সত্যি আপনার সুকণ্ঠ মুগ্ধতা, সত্যি।
এই গান, লোকগান, এই যে ঝুমুর, আমরা সবসময় এটা জানি যে দৈনন্দিন জীবনের কাজকর্ম বা কথাগুলোকে একের পর এক জুড়ে এত সুন্দর করে সুর দিয়ে তাল দিয়ে তৈরি হয়ে যায়, যেন সে মনকে কোথায় যে নিয়ে যায়। আহ একটা অদ্ভুত পরিবেশ। ওই যে থাকে না যে কোনো কোনো সময় যেন অনেক কথা থাকে কিন্তু শব্দ হারিয়ে যায়, এত মুগ্ধতা তৈরি হয়। সত্যি অসাধারণ। আচ্ছা পরিমল বাবু, আহ এই যে আমাদের লোকসঙ্গীতের এতগুলো ভাগ আপনি বললেন, এত তার মধ্যে আমরা যেগুলো নিয়ে সবসময় শুনি, আলোচনা করি বা দেখা হয় কথা, এই গান প্রতিটি ভাগের মধ্যে আপনার মনের কোনটাকে বেশি স্পর্শ করে, মানে ভাওয়াইয়া, আমি- বাউল, না, মানে? আমি বিশেষ করে বাউল বিষয়টা একটা হ্যাঁ, আলাদা জিনিস। একেবারেই আলাদা, হ্যাঁ অবশ্যই। যাই হোক, আমি একজন লোকসঙ্গীত হ্যাঁ। শিল্পী। বাউল বিষয়টা হচ্ছে, বাউলের দুই চার কথা বলি। হুম। আমাদের এখানে একজন বাউল ছিল, দক্ষিণ রথখোলা নকশালবাড়ি দার্জিলিং জেলাতে। ওনার নাম হচ্ছেন নবকুমার দত্ত। হ্যাঁ। উনি আমাদের বাউল সমাজে হ্যাঁ। উনি উদাস বাউল বলে আখ্যা পেয়েছিলেন। উনি যাই হোক আমাদের মাঝে নাই, হ্যাঁ। উনি গত হয়ে গেছেন। এই আমাদের আর এই অল্প দিনে 31 তারিখ, হ্যাঁ। মের 31 তারিখে বিভূতি সন্ন্যাসী নামে একজন মালদা জেলার হুম। খুব সুন্দর একজন বাউল, মানে অনিল পাল যে ছিলেন লোকসঙ্গীত শিল্পী, হুম। অনিল পালের পরে হুম। স্থানটাই দখল করেছিলেন। উনি উনি হচ্ছেন উত্তর দিনাজপুরের মানুষ, হুম। হুম। অনিল পাল। তারপরের যে স্থানটা, হুম। মানে গোষ্ঠ গোপালের পরেই হচ্ছে তোমার অনিল পাল আচ্ছা আচ্ছা। এই লোকসঙ্গীত জগৎটাকে মানে ধরে ধরে রাখা ছিল। হুম। আর যিনি আমাদের 31 তারিখে মারা গেলেন, মে মাসের 31 তারিখে মারা গেলেন, ওনা হচ্ছেন বিভূতিভূষণ সন্ন্যাসী। তারপরের স্থানটা ওনার ছিল আমাদের সারা পশ্চিমবঙ্গে। কিন্তু এখন কারা বা কে এই ঐতিহ্যটাকে ধরে রাখবে, এখন কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। ওই সেই ধরনের শিল্পী দেখি অনেক শিল্পী আছে, নামের শিল্পী আছে, কিন্তু কামের শিল্পী নেই। এই যে আমাদের এই লোকসঙ্গীতটাকে, এই লোকসঙ্গীত আমাদের কলকাতায় ছিলেন অমর পাল মহাশয়, তারপরে আব্দুল আলীম, নাম তো শুনেছ। হুম। ওনার জন্মটা সম্ভবত 1931 সনে। হ্যাঁ। ওনার জন্মটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। উনি দেশভাগের পরে চলে যান বাংলাদেশে। তো উনি একজন পল্লীগীতি সম্রাট, এই সম্রাট অ্যাওয়ার্ড অনেক জায়গায় পেয়েছেন, আচ্ছা। এবং সিনেমাতেও উনি গান করছেন, 500খানা সিনেমাতে গান করছেন। আজকে যাই হোক, এই কথাগুলা হয়তো ওনার ছেলে একটা খুব সুন্দর গান করে, আসগর আলী আব্দুল, তা উনি খুব সুন্দর গান করে। যাই হোক, এই কথাগুলো যদি আমার এই চ্যানেলের মাধ্যমে যদি ওনাদের কাছে গিয়ে পৌঁছায় খুব ভালো হয়। উনি দেহ রাখেন সম্ভবত 1974 সনে দেহ রাখেন। খুব সুন্দর একজন শিল্পী ছিল, একজন লোকসঙ্গীত যে একজন সেই সময় ছিলেন আমাদের কুচবিহারে আব্বাস উদ্দিন। আর আমি যার কাছে প্রশিক্ষণ নিয়েছি, আব্বাসের নিজের ভাগনা হচ্ছে আজিমউদ্দিন মিয়া। তো আজিমউদ্দিন মিয়া খুব ভালো লোক ছিলেন। আব্বাস মিয়া, আব্দুল আলীম যখন বাংলাদেশে যাওয়ার পরে উনি কিন্তু, ওনার একটা শিক্ষা জীবন ছিল, উনি কোনোদিন মাস্টার ধরে গান শিখেন। উনি মাস্টার যে ধরবেন, অর্থনীতি ভাবে যে এমন ভাবে দুর্বল ছিলেন, তিনি মাস্টার ধরে যে গান শিখবে সেই সময় সম্ভব ছিল না। উনি কি করে গান শিখতো? উনি শিখতো ওই রেকর্ডের গান শুনে শুনে উনি একজন শিল্পী হয়ে গেলেন। পরে তিনি বাংলাদেশ থেকে আবার কলকাতাতে আসেন। সেই সময় ছিলেন কানাইলাল শীল,
তারপরে আরো কয়েকজন ছিল সেই সময়, উনি শাস্ত্রীয় সঙ্গীতটাও করেছে। চর্চা করে। তো ওনার একটি গান খুব সুন্দর, দুঃখিনীর। হুম। তো খুব ওনার প্রথম রেকর্ডিং ছিল সম্ভবত 1943 সালে। ওনার প্রথম একটা গান রেকর্ডিং হয়, আমার যতটুকু জানা আছে আর কি। উনি ওই বাংলাদেশ রেডিও স্টেশনে একটা গান বন্দী হয়। তারপর থেকে উনি বিভিন্ন জায়গায় যান এবং আন্তর্জাতিক শিল্পী ছিলেন, তো তিনি সব জায়গায় চলে যেতেন। ওনারা ধরেছিলেন লোকগীতির যে প্রথম যে ঐতিহ্যটা, এই ঐতিহ্যবাহীটাকে ওনারা ধরেছিলেন। যেমন আব্বাস মিয়া। হুম। আব্বাস মিয়া কিন্তু আমাদের গর্ব। উনি আমাদের ভারতবর্ষেরই মানুষ, কিন্তু দেশভাগ হওয়ার পরে তারা চলে যেতে হয়েছে না? চলে যেতে হলো। এটা হচ্ছে মানে এই এরা কিন্তু লোকসঙ্গীতটাকে খুব সুন্দরভাবে ধরেছিল। এখন যে লোকসঙ্গীত করবে শিল্পীরা যারা আমরা আছি, তারা মোটামুটি সকলেই দারিদ্র সীমার নিচে বসবাস করে। আজকে আমি অল ইন্ডিয়া রেডিওতে একজন বিহাই আর্টিস্ট, কিন্তু আমি যেখানে শুই এখনো, সেখান থেকে কিন্তু এখনো জল পড়ে বিছানায়, উপরে পোয়াল দেওয়া আছে আমার, এখনো পরিস্থিতিটা এরকম। তো কেন্দ্র সরকার যদি আমাদের মনে করতো যে এই সমস্ত শিল্পীদেরকে যদি আমরা আরো একটু যদি হেল্প করতে পারতাম, রেডিওর মাধ্যমে, প্রসার ভারতের মাধ্যমে যেটা হেল্প হচ্ছে, কিন্তু আরো যদি আমরা কিছু হেল্প পেতাম, সহযোগিতা। তাহলে আমাদের এই লোকসঙ্গীতটাকে ধরে, এই প্রাচীন লোকসঙ্গীতটাকে ধরে রাখার মতো আমাদের একটা শক্তি হতো বা ধরে রাখতে পারতাম। কিন্তু এইভাবে আমরা সকল শিল্পীরা হারিয়ে যাচ্ছি, একের পর এক শিল্পী হারিয়ে যাচ্ছে। আজকে বিভূতি সন্ন্যাসী গেল, নবকুমার দত্ত গেলেন, এরা একজন ভালো শিল্পী ছিল, ভালো শিল্পী ছিলেন। হ্যাঁ। এনারা কিন্তু চলে গেলেন। তারপরের যে জেনারেশনটা যে এটা যে লোকসঙ্গীতটাকে যে ধরে রাখবে, সেই সমস্ত শিল্পী আমরা দেখতেই পাইনি। কিছু ভাওয়াইয়া শিল্পী এই অঞ্চলের যে লোকসঙ্গীত ভাওয়াইয়া, সেটা কিন্তু তারা কিছু কিছু করে আর কি। তো যদি এই লোকসঙ্গীতটা যদি উপরে যদি বিশেষ করে কেন্দ্র সরকার একটু যদি আমাদের হেল্প করতো, বা একটু যদি আমাদের যদি নজরে রাখতো, তাহলে আমরা আমাদের এই লোকসঙ্গীতটাকে ধরে ধরে রাখার। রাখার মতো একটা মানে ক্যাপাসিটি থাকতো আর কি, বা ধরে থাকতে পারতাম। না হলে কিন্তু এইভাবে যদি আমরা এই অর্থহীন ভাবে যদি আমরা দুর্বল হয়ে যাই আরো, এইভাবে দুর্বল হয়ে গেলে আমাদের লোকসঙ্গীতটাকে ধরে রাখাটা একটু সমস্যা দাঁড়িয়ে সমস্যা থাকে। কারণ আমরা বিশেষ করে সবাই তো দারিদ্র সীমার নিচেই বসবাস। নিচেই আছে। আগামী প্রজন্ম এখনই যেটা বললেন যে এই তো সমস্যা রয়েছে নানান ভাবে, এবার আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের পরেনবাবুর যে একটা ইচ্ছে বা একটা সহযোগিতার আশা, সেটা যাতে পূরণ হয়, এগিয়ে আসে, সেই শুভকামনাই রাখছি। তাদের জন্য যদি একটু ভাবা হয়, এটাই আসলে এই লোকসঙ্গীত জগৎটা, তারা যেখানে এই গানগুলো একটা সময় বহু আমরা যারা মানে সেখান থেকে শুনে আসছি আগের থেকে, এই গানের কথা, এই গানের সুর, এই গানের তাল, তাকে ধরে রেখে আঞ্চলিক শিল্পীরা তাদের যে মন দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আজকে এখান থেকে যে কথাগুলো শুনলাম, কিভাবে তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। পরিমলবাবু নিজেই তিনি জানালেন তার সবার ঘরের কি পরিস্থিতি। এমন হয়তো আরো শিল্পী যারা রয়েছে, তারাও হয়তো অনেকটা এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছে। না, বাস্তব তো তাই। একেবারে বাস্তব পরিস্থিতি। আমাদের প্রচেষ্টা থাকে এই যে আমাদের
আদিবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের পরিস্থিতিটা আমি দেখি, বিভিন্ন জায়গায় যাই তো। এই আদিবাসী ভাই বোনেরা যদি একটু যদি গভর্নমেন্টের কিছু হেল্প পাতো, তারা কিন্তু সারাদিন ব্যাপী ওই তোমার ওই চা বাগানে হাড় ভাঙা পরিশ্রম করে আসে, তবুও কিন্তু তাদের তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে আদব, যে তাদের যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু এখনো ধরে আছে। একদম ধরে আছে, অবশ্য। তো সেইটা যদি আমরা সরকারিভাবে যদি কোনো একটা সহযোগিতা পাইতাম, তাহলে কিন্তু এই লোক সংস্কৃতিটাকে ধরে রাখার মতো আমাদের আমরা খুব এই একটা সহজ আশাই রাখবো, যাতে এই দিকগুলো নতুন করে কিছু ভাবনা চিন্তার মধ্যে আসে, সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা এই লোকসঙ্গীত এবং আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে তাদের উপরে নজর আসুক। আহ, এখন যেভাবে বললেন, আগামী প্রজন্ম যারা আসছে, এখন যারা ছোট রয়েছে তারা তো শিখছে, লোকসঙ্গীত শিখছে। এই এত কষ্ট, এত কিছুর মধ্যে দিয়েই প্রত্যেককে একটা, আমরা শুনলাম যে এইভাবে যেতে হচ্ছে, এতটা একটা দারিদ্রতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়, তারপরেও এই নতুন প্রজন্মকে কিভাবে সাহস দেবে? আমি বলি যে এখন যারা লোকসঙ্গীত লোকসঙ্গীত ধরে রাখুন, যার নাই গতি, একটা প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার নাই গতি সে শুনে পড়লে গীতি। যার কোনো গতি থাকে না তারাই কিন্তু পল্লী গীতি শোনেন। এটা হচ্ছে আমাদের পাকিস্তানের যে শিল্পী করাচিতে জন্মগ্রহণ করেছিলেন মুজিব পরদেশি, বাংলাদেশে উনি এখন থাকেন। ওনারও ওই একই বক্তব্য যে যাদের নাই গতি তারা শোনে পল্লী গীতি। তা আমি বলবো এই লোকসঙ্গীতটাকে যতই কষ্ট হোক না কেন, এই লোকগান মানুষের কিন্তু প্রাণ। এই লোকগান সবার হৃদয়কে কেড়ে নিতে পারে প্রতিটি অঞ্চলের সংস্কৃতিকে ধরে রাখে। এবং বিভিন্ন স্থানের এটা স্থান বিষয় কিন্তু নামেরও পরিবর্তন হয়। এই যে যেমন এই লোকসঙ্গীতটাকে আমরা ভাটির দেশে যারা বাস করে, এটা হচ্ছে ভাটিয়ালি লোকসঙ্গীত। এই যারা উজান ভাটি, আমরা উত্তরের, এটা কিন্তু উজান ভাটি, আমরা এইদিকে আছি আমরা। এই যে উজান ভাটির মানুষের এই লোকসঙ্গীতটাকে আমি বলবো লোকসঙ্গীত শিখো। প্রয়োজন বোধে আমাদের লোকসঙ্গীত মাস্টার রয়েছে। আমি বর্তমান বর্তমান আমাদের যে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে আমরা বলেছিলাম, দেখেওছিলাম যে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এই লোকসঙ্গীত চর্চা কেন্দ্র এটা কিছু করা হবে। যদি উনি করেন তাহলে আমাদের এই গ্রামগঞ্জে অনেক ভালো ভালো শিল্পী আছে, তারাও কিন্তু সেখানে প্রশিক্ষণ নিয়ে তারা প্রতিষ্ঠিত নিতে পারবে। যেমন আমাদের পাশের রাজ্য আসাম, জুবিন গার্গ, আচ্ছা, উনি কিন্তু একটা ভাষায় গান জানেন না, অনেকগুলো ভাষায় মোটামুটি উনি 43টা ভাষায় উনি কিন্তু গান জানেন। আসলে তাই। সঙ্গীত জগতের সাথে, বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত মানুষদের কথা বলতে গেলে, শুনতে বসলে সত্যি সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না, যেন প্রতিটা মুহূর্ত শুধু শুনতেই থাকি। এই তো একটাই বিষয় থাকে। আজকে পরিমল বাবুর অনেক কথা আমরা জানতে পারলাম। সত্যি ভীষণ একটা আবেগের একটা জায়গা যে এইভাবে উনি উঠে এসছেন, এবং উনি আজকে এই মঞ্চ থেকে তার সাথে যারা জুড়ে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের পক্ষ থেকেও পরিমল বাবুকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন, সেই ছোট থেকে এই আজকের দিন পর্যন্ত সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই একজন শিল্পী বেড়ে ওঠে, শিল্পী জায়গা করে ওঠে। আজকে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, আর কথা অনেক শোনা,
আর গান অনেকটা শোনার বাকি রয়ে গেল। আগামীতে আমরা আবার একবার চেষ্টা করব যাতে এইরকম একটি সময় আবার পরিমল বাবুর কাছ থেকে আমরা পাই। বেশি কথায় যাচ্ছি না, অনুষ্ঠানে শুরু করেছিলাম একটি গান দিয়ে, আজকে অনুষ্ঠানে শেষ করছি ছোট্ট অল্প একটু গান দিয়েই। পল্লীগীতি সম্রাট আব্দুল আলিম, ওনার গান একটি গাইছি। দক্ষিণীর পরাণের বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া, দক্ষিণীর পরাণের বন্ধুরে আমায় কই গেলি ফেলিয়া। একবার তোমার দেখা পাইলে রে, একবার তোমার দেখা পাইলে রে, রাখিতাম হৃদয়ে ধরিয়া রে বন্ধু, হৃদয়ে ধরিয়া আমায় কই গেলি ফেলিয়া। দক্ষিণীর পরাণের বন্ধু রে আমায় কই গেলি ফেলিয়া। বন্ধুরে কত কথা কইতাম আমি নিরলে বসিয়া রে বন্ধু, নিরলে বসিয়া। ও তুমি দয়া হইয়া গেলি রে, ও তুমি দয়া হইয়া গেলি রে, আমার পরাণে বান্ধিয়া রে বন্ধু, পরাণে বান্ধিয়া আমায় কই গেলি ফেলিয়া। দক্ষিণীর পরাণের বন্ধু রে আমায় কই গেলি ফেলিয়া। বন্ধুরে দুঃখের কথা কইব কারে, মনের মানুষ নাই রে, আমার মনের মানুষ না। আমি এখন পাশানি বাঁধিয়া মাথারে, এখন পাশানি দিয়া মাথারে আমি যাইব মরিয়া রে বন্ধু, যাইব মরিয়া। কই গেলি চলিয়া দক্ষিণীর পরাণের বন্ধু রে আমায় কই গেলি ফেলিয়া। বন্ধুরে কোনবা দেশে আছো রে বন্ধু, আমারে ভুলিয়া রে বন্ধু, আমারে ভুলিয়া। আমি পাগলিনী হইয়া যাব রে, আমি উদাসিনী হইয়া যাব রে, আমি তোমার লাগিয়া রে বন্ধু, তোমার লাগিয়া আমায় কই গেলি ফেলিয়া। দক্ষিণীর পরাণের বন্ধু আমায় কই গেলি ফেলিয়া। দক্ষিণীর পরাণের বন্ধু আমায় কই গেলি ফেলিয়া। অসাধারণ, অসাধারণ। আগামীতে যেমন বললাম, মন তো সত্যি আজকে ভরলো না, আগামীতে আরো একবার চেষ্টা থাকবে। আপাতত আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।